স্কুল থেকে বাড়ি ফিরে তনিমা সোফায় গায়ে এলিয়ে বসল। আজ 3টে এক্সট্রা ক্লাস নিতে হয়েছে তনিমাকে। বাসবিধি তনিমার জন্য শরবত বানিয়ে তনিমার হাতে দিয়ে বলল, চট করে খেয়ে নাও দেখি, আমি তোমার টিফিন বানিয়ে আনছি। সত্যি, যদি বাসবিধি না থাকতো কি যে হতো তনিমার। পুরো সংসারটাই বাসবিধির হাতে। রান্না বান্না, ঘর গোছানো, তনিমার মেয়ের দেখাশোনো, রিজুর অফিসের টিফিন, কোনো কিছু নিয়েই তনিমাকে মাথা ঘামাতে হয় না। স্বামী হিসেবে রিজু খুবই সাপোর্টিভ। রিজু তনিমাকে বলেছে, সংসার নিয়েও তো মাথা ঘামাতে হবে না তোমাকে, নিজের কাজটা মন দিয়ে করো, পার্শ্ববিধি তো আছেই, ঠিক ম্যানেজ হয়ে যাবে। তনিমার যবে থেকে বুদ্ধি হয়েছে তবে থেকেই এই বাসবিধিকে দেখে আসছে। বাসবিধি তনিমার মায়ের বয়সী হলেও ছোট থেকে সবার মুখে বাসবিধি ডাকটা শুনে তনিমাও বাসবিধি বলতো। তনিমার বিয়ের পরেও বাসবিধি বটগাছের মতো তনিমাকে আগলে রেখেছে। ইতিমধ্যে দরজায় বেল বাজল। তনিমা বলল, এই সময় আবার কে এলো? বাসবিধি রান্নাঘর থেকে কাপড়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে দরজা খুলে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অস্ফুটে অসুবিধির মুখ থেকে বেরিয়ে এলো, বৌদি, তুমি? তনিমা বলল, কি এলো গো বাসবিধি? কিন্তু কোনো উত্তর না পাওয়ায় তনিমা সোফা থেকে উঠে দরজার সামনে গিয়ে দেখল একজন ভদ্রমহিলা এসেছেন। তনিমা বলল, কাকে চাইছেন বলুন? তনিমাকে অবাক চোখে দেখছিল মহিলা। বাসবিধি তন্ময়ের কাছে এসে ফিসফিসিয়ে বলল, তোমার মা এসেছেন। অসুবিধির কথা শুনে আকাশ থেকে বলল তনিমা। বুদ্ধি হওয়ার পর বাবার কাছে শুনেছিল, তনিমার যখন 3 মাস বয়স তখন ওর মা ওকে ছেড়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে চলে গিয়েছিল। মা নাকি খুব ভালো গান গাইতো, বাসবিধি বলতো। পরে নাকি অনেক নামডাকও হয়েছিল, আত্মীয়রা বলতো। যদিও তনিমা মায়ের ব্যাপারে জানতে কোনোদিনও আগ্রহ দেখায়নি। আর কেনই বা দেখাবে? তনিমা ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, আপনি তাহলে তমালিকা চৌধুরী? তা হঠাৎ এখানে কি মনে করে? তমালিকা বলল, তোকে দেখতে এলাম তনিমা। তনিমা হেসে বলল, দেখা তো হয়ে গেছে, এইবার আপনি আসতে পারেন। তনিমার কথা শুনে তমালিকা হেসে বলল, সে তো চলেই যাব, একটু ঘরে আসতেও বলবি না? তখন তনিমার উত্তরের অপেক্ষা না করে বাসুদেবী তাড়াতাড়ি বলল, বৌদি তুমি ঘরে এসো তো। এই বলে তমালিকার হাত ধরে ঘরের ভেতর নিয়ে গেল। বাসুবিদির আদিক্ষেতা দেখে রাগে তনিমার গা চলে যাচ্ছিল। তমালিকা সোফায় বসে বলল, বাড়ির বাকিরা সব কোথায়? বাসুবিদি রান্নাঘর থেকে টিফিন বানাতে বানাতে বলল, দাদাবাবুর অফিস থেকে ফিরতে এখনো ঢের দেরি, আর তোমার নাতনি পাশের ঘরে ঘুমোচ্ছে। তমালিকা উচ্ছ্বসিত হয়ে তনিমার দিকে তাকিয়ে বলল, মেয়ে হয়েছে তোর? বাহ, কই দেখে আসি তো। এই বলে যেই ঘরের দিকে পা বাড়াতে যাবে তনিমা পদ আটকে বলল, তোমার মতলবটা কি বলবে একটু? 35 বছর পরে এসে এমন ভাব করছো যেন কত ভালোবাসো আমায়। 3 মাসে শিশুকে ছেড়ে চলে গিয়েছিলে, মনে আছে তো সেটা? তুমি কি মানুষ? কি করে পারলে? আমি কোনোদিন পারবো আমার মেয়েকে ছেড়ে চলে যেতে? এই তুমি মা? ছি, বাবা সব বলেছে আমায়। তখন যদি বাসুবিধি আমায় কোলে তুলে না নিত কি হতো আমার? বাবা ঘরে বাইরে সমস্তটা একা সামলাতে পারত? সবার মাকে দেখতাম আর বিছানায় মুখ লুকিয়ে কাঁদতাম। শুধু মনে হতো আমার মা কেন সবার মায়ের মতো নয়, কেন আমায় ছেড়ে চলে গেল? একবারটিও আমায় দেখতে এলে না। এত নিষ্ঠুর তুমি। বাবার একাকিত্ব তুমি না বুঝলেও আমি বুঝি। আর কটা দিনই বা বাঁচবে মানুষটা? আর আজ তুমি এসেছো দরদ দেখাতে? তোমাকে দরকার নেই আমার। আমি তোমাকে ছাড়া বাবাকে নিয়ে খুব ভালো আছি। এত বছর পর ফিরে এসে আমার বিপদ আর বাড়িও না। তনিমার কথা শুনে তমালিকা দুপা পিছিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বাসুবিধি চা বানিয়ে নিয়ে বলল, তোমরা চা খেতে খেতে কথা বলো। এই বলে তনিমার দিকে তাকিয়ে বলল, তোমাকে কোলে নিয়ে গান গেয়ে ঘুম পাড়াতো বৌদি। বৌদি গান না গাইলে তুমি কিছুতেই ঘুমোতে না। বাসুবিদিকে থামিয়ে দিয়ে তনিমা বলল, আমার এখন এসব গল্প শুনতে ভালো লাগছে না। পরিস্থিতি সুবিধার নয় দেখে বাসুবিদি আর কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকে গেল। তমালিকা চাপা গলায় বলল, আমি তোর বিপদ বাড়াতে আসিনি মামাম। শুধু এটাই বলতে এসেছি যে আমি অতটাও খারাপ নেই যতটা তুই আমায় ভাবিস। এত অভিযোগ তোর মায়ের বিরুদ্ধে? বেশ, সব আমি মাথা পেতে নিলাম, কিন্তু মায়েরও তো কিছু বলার থাকতে পারে তোকে। তন্মা বাঁকা হেসে বলল, তোমারও কিছু বলার আছে তাহলে? খুব ভালো, নাও এবার চটপট বলে ফেলো, কি বলতে চাও? সারাদিন আজ অনেক খাটুনি গেছে আমার, তুমি চলে গেলে আমি একটু ঘুমোবো। তমালিকা বলল, হ্যাঁ রে, বেশি সময় নেব না আমি তোর। কিছু কথা তোর জানা প্রয়োজন, নয়তো পরে কোনোদিন হয়তো আফসোস হবে তোর। ছোট থেকেই আমি খুব ভালো গান গাইতাম।
সবাই বলতো আমার গলায় নাকি দেবী সরস্বতীর অধিষ্ঠান। গান শুনেই তোর বাবা মাই পছন্দ করে এবং বিয়ের পরেও গান চর্চা করতে দেবে কথাও বলে। আমিও খুশি মনে বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের পরে বুঝতে পারি ওর সবটাই মিথ্যে ছিল। শ্বশুরবাড়িতে ঢোকার পরই আমাকে রান্নাঘরের পথটা দেখিয়ে দেওয়া হলো। গুনগুন করে গান গাইলেও শাশুড়িমা বকতেন। তখন বুঝলাম আমি কি ঠকাটাই না ঠকেছি। বাবাকে বলাতে ওরা বলল, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার কর, গান টান আর মাথায় আনতে হবে না। গানের জন্য কি ঘর ছাড়বি নাকি? চেনা মানুষগুলো চোখের সামনে কেমন যেন পাল্টে গেল। মুখের কথার যে কোনো দাম নেই, সেদিন সেটা বুঝেছিলাম। সারাদিন রান্না আর ঘরের কাজ করেই দিন কেটে যেত। নিজেকে কতদিন যে ভালো করে আয়নায় দেখার সময় পেতাম না, তার হিসেব নেই। ভেবে নিলাম এইটাই হয়তো আমার ভবিতব্য। তারপর তোর জন্ম হলো। কিন্তু সারাদিন সংসারের কাজের মধ্যে থাকলেও মনটা ভেতর থেকে বদল চাইতো, একটু মুক্তির স্বাদ পেতে চাইতো। তাই একদিন তোর বাবাকে বললাম, গান না গাইলে কেমন যেন দমবন্ধ লাগে আমার, একটু গাইতে দেবে গান? তখন ও হেসে বলল, হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কোলে বাচ্চা নিয়ে রাস্তায় গাইতে বেরোবে বুঝি? তখন রেগে গিয়ে বললাম, তাহলে কেন মিথ্যে বলেছিলে আমায়? তখন বলল, বিয়েটা হয়েছিল বলে উতরে গেলে, তুমি আর তোমার পরিবার। সেই দিন এই কথাটা শুনে নিজেকে খুব ছোট মনে হয়েছিল। সেই দিন বুঝেছিলাম যদি পালাতে না পারি তাহলে সারা জীবন এই রান্নাঘরের কাঠকয়লা ধোয়ে আমাকে পচে মরতে হবে। কিন্তু আমি তো অন্যভাবেই বাঁচতে চেয়েছিলাম, বাঁচার মতো করে বাঁচতে চেয়েছিলাম। তাই একদিন ঠিক করলাম, যে করেই হোক আমাকে এই অন্ধকূপ থেকে বেরোতেই হবে। কিন্তু তুই যে তখন খুব ছোট, তোকে ছাড়া থাকবো কি করে? তাই একদিন গভীর রাতে তোকে কোলে নিয়ে পালাতে গেলাম। কিন্তু তোর ঘুম ভেঙে যাওয়ায় তোর কান্না শুনে তোর বাবারও ঘুম ভেঙে গেল। সবটা বুঝতে পেরে ও আমার কোল থেকে তোকে কেড়ে নিয়ে আমায় বাড়ি থেকে বের করে দিল। আর বলল, আমার আর ওর বাড়িতে কোনো জায়গা হবে না। এইরকম বারমুখ বইয়ের কোনো প্রয়োজন নেই ওর। তখন কোথায় যাব আমি? নিজের বাড়ি গেলেও তো ঠাঁই পাবো না। তাই গুরুমার বাড়ি গেলাম। উনি আমায় বরাবরই খুব স্নেহ করতেন। আমায় বললেন, তুই আমার বাড়িতে থেকেই তালিম নে। সেই থেকে আমার লড়াই শুরু। মাঝে মাঝে তোকে দেখার জন্য লুকিয়ে বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকতাম। তখন দেখতাম বারান্দায় বাসবি তোকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। ঝোপঝাড়ের ফাঁক দিয়েই তোর বড় হওয়া দেখেছি আমি। একদিন তোর বাবার সাথে দেখা করে বললাম, একবার তোকে একটু চোখের দেখা দেখব। তখন ও হেসে বলল, নিজের মেয়ের চোখে নিজের জন্য ঘৃণা সহ্য করতে পারবে তো? তখন তো বয়সটাও কম ছিল, আর তার সাথে মনের জোরেরও অভাব ছিল। তাই তোর বাবার কথা শুনে ভয় পালিয়ে এসেছিলাম। তোকে পাওয়ার জন্য মামলা লড়ার পয়সাও আমার ছিল না, কেউ ছিল না পাশে, শুধুমাত্র আমার গান আর গুরুমা ছাড়া। দিন রাত গানে চর্চা করতে শুরু করলাম। তখন ওটাই ছিল আমার ধ্যান জ্ঞান। মনে জিদ চেপে গেল, নিজেকে প্রমাণ করতেই হবে নিজের কাছে। একটা সময়ের পর গান গেয়ে প্রচুর নামও হলো আমার, অ্যালবামও বেরোতে লাগলো। নিজের পায়ের তলার শক্ত মাটি খুঁজে পেলাম, নিজের বাড়ি হলো। কিন্তু সারাদিন পর যখন ফাঁকা ঘরটায় ঢুকতাম, তখন তোর কথা খুব মনে হতো। ভাবতাম নিজের সন্তানের কাছে সারা জীবন অপরাধী হয়ে থেকে যাব। আমার কথাগুলো তো আমি ওকে বলতেই পারলাম না। কিন্তু পরে আবার আমি ভাবতাম, আমি তোর কাছে গেলে তুই ঘেন্না করবি আমায়। এই দোলাচলে কেটে গেল অনেকগুলো বছর। সত্যি কথা বলতে কি, তোর বাবার প্রতি কোনো ভালোবাসা না থাকলেও ওর মৃত্যু কামনা করিনি কখনো। নিত্যদিনের অভ্যেস মতো আজও সিঁদুর পরি আমি, তবে নিজের সব স্বপ্নের সাথে আপোষ করিনি কখনো। তারপর একদিন মনে হলো হাতে গোনা হয়তো আর কয়েকটা দিন আছে জীবনে। যা চেয়েছিলাম সবই তো পেলাম, শুধুমাত্র সন্তানের সান্নিধ্য ছাড়া। তাই মন শক্ত করে তোর মুখোমুখি হতে চলে এলাম। তন্মা অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছিল। নারী মুক্তির কাহিনী বইয়ের পাতা থেকে উঠে এসে যেন জীবন্ত হয়ে ওর সামনে ধরা দিয়েছে। তমালিকা বলল, আজ তুই যে স্বনির্ভর জীবনযাপন করছিস, নিজের একটা জগৎ বেছে নিয়েছিস। ৩৫ বছর আগে আমিও ঠিক তোর মতোই বাঁচতে চেয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে তফাৎটা কোথায় জানিস? তোর পারিপার্শ্বিক অবস্থা তোকে আকাশে উঠতে সাহায্য করেছে, কিন্তু আমার পারিপার্শ্বিক অবস্থা আমার ডানা দুটো ছেড়ে দিয়েছিল। স্রোতের বিরুদ্ধে গিয়েছিলাম বলে আমি কখনো ভালো মা, ভালো স্ত্রী হতে পারিনি। সমাজ সহজে মেনে নেয়নি আমায়। অনেক লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে আমাকে, তবুও হার মানিনি আমি। আজ জীবনের শেষ বোঝাপড়া আমার মেয়ের সাথে। হয়তো হেরে যাব, কিন্তু তোকে আমার সবটুকু বলতে তো পেরেছি, এটাই বা কম কিসের? আমার কথা শেষ। যাক, তোর অনেকটা সময় নষ্ট করে দিলাম। তুই বরঞ্চ একটু ঘুমিয়ে নে, চোখের নিচে কালিও তো পড়েছে দেখছি। এই বলে ব্যাগটা কাঁধে দিয়ে সোফা ছেড়ে উঠল তমালিকা। তন্মা দেখল বাসুপতি রান্নাঘরে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছছে। তমালিকা বাসুপির কাছে গিয়ে ও দুটো হাত ধরে বলল, আমার মেয়ে আর নাতনিকে এইভাবেই আগলে রেখো সারা জীবন। এই বলে দরজার দিকে পা বাড়াতে
তনিমা পেছন থেকে বলল, অনেকদিন ভালো করে ঘুমোইনি মা, একটু গান গেয়ে ঘুম পাড়াবে আমায়? তনিমার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল তমালিকা। তারপর ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে তনিমাকে জড়িয়ে ধরে বলল, তুই ঘুমোবি আমার কাছে? তনিমা মায়ের বুকে মাথা রেখে বলল, তোমার গানটাও শুনবো কিন্তু। একা একা এত কষ্ট পেয়েছ মা, কোনোদিন বলনি তা, একবার বলে তো দেখতে। তমালিকা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এতদিন তো বুকের মাঝখানটা খালি হয়েছিল মা, তাই এত কষ্ট পেতাম। আজ তুই ভরিয়ে দিলি, আর কোনো কষ্ট নেই আমার।